অনেকদিন আগের কথা। সুরেশ নামের একজন ব্যক্তি ছিল। লোকটা খুবই অহংকারী ছিল আর নিজের ইচ্ছে মতোই চলত। উনি কানপুর শহরে নিজের স্ত্রীর সাথে বাস করত। ওনার স্ত্রীর নাম সোনিয়া ছিল। ওনাদের বিয়ে হয়েছিল 10 বছর আগে, কিন্তু সোনিয়া কুসংস্কারে খুব বিশ্বাস করত। একদিন সুরেশ সিমলা যাবার প্ল্যান করে। পরের দিন সুরেশ তাড়াতাড়ি গুছিয়ে নিজের গাড়িতে গিয়ে বসে। শুনছো, তাড়াতাড়ি এসো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে সোনিয়া চলে আসে, কিন্তু ওর সামনে থেকে একটা কালো বেড়াল রাস্তা কেটে নেয়। হে ভগবান, এটা তো অশুভ লক্ষণ। তারপর সোনিয়া গাড়িতে বসে সুরেশকে বলে, আমাদের কিছুক্ষণ দাঁড়ানো উচিত। আমার সামনে দিয়ে একটা কালো বিড়াল রাস্তা কাটে, এটা অশুভ হয়। কিন্তু সুরেশ ও সংস্কারে বিশ্বাস করে না। ও সোনিয়ার কোনো কথা শোনে না। ওনারা বাড়ি থেকে রওনা দেয়। যেতে যেতে প্রায় দুপুর হয়ে এলো। ওরা রাস্তার ধারে খাবার খাওয়ার জন্য একটা ধাবার সামনে গাড়ি দাঁড় করায়। কিছুক্ষণ পর সুরেশ ওয়েটারকে ডাকে। ভাই, এখান থেকে এমন কোনো রাস্তা আছে যেখান দিয়ে আমরা সিমলা তাড়াতাড়ি পৌঁছাতে পারি? হ্যাঁ স্যার, কিছু দূর যাবার পর একটা মোড় আসবে, ওখানে দেখবেন একটা বোর্ড আছে, আপনি ওখান থেকে মোড় নেবেন। ওই রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে সোজা হাইওয়েতে মেশে। ওখান থেকে আপনি তাড়াতাড়ি যেতে পারবেন। কিন্তু দাদা, ওই রাস্তায় রাত্রে যাওয়াটা ঠিক হবে না। আপনারা রাতের বেলায় ওই রাস্তা দিয়ে যাবেন না। আমি ওখানকার ব্যাপারে অনেক শুনেছি, যে ওই রাস্তা দিয়ে রাত 8টার পর যায় সে আর ফেরে না। এসব বলে ওয়েটার ওখান থেকে চলে যায়। আমাদের এই রাস্তা ধরেই যাওয়া উচিত, আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। সোনিয়া ওয়েটারের কথা শুনে ভয় পেয়ে যায়। শোনো না, কিছুক্ষণ মধ্যে রাত হয়ে যাবে। আমাদের এই রাস্তা দিয়ে যাওয়াটা কি ঠিক হবে? এই রাস্তা খুব ভয়ঙ্কর। না না, ভয়ের কোনো কারণই নেই, এসব কিছু হয় না। আমি এইসব কথায় বিশ্বাস করি না। সোনিয়া সুরেশকে অনেক বোঝালো, কিন্তু সুরেশ কোনো কথা শুনল না। আর ওরা ধাবা থেকে বেরিয়ে যায়। কিছু দূর যেতেই একটা মোড় আসে, যেখানে একটা বোর্ড লাগানো ছিল। আর ওই বোর্ডে লেখা ছিল, এখান থেকে রাত 8টার পর যাওয়া বিপজ্জনক। কিন্তু ওরা ওই রাস্তা দিয়ে যেতে থাকে, আর ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে। সোনিয়া বোর্ড দেখে সুরেশকে বলে, আমাদের অন্য রাস্তা দিয়ে যাওয়া উচিত, আমার খুব ভয় করছে। তখনই একজন সাধু বাবা ওনাদের সামনে চলে আসে। ওনারা লম্বা লম্বা চুল, আর এক হাতে কমণ্ডল ছিল, অন্য হাতে একটা লাঠি ছিল। বাবা জোরে জোরে বলতে শুরু করে, চলে যাও এখান থেকে, চলে যাও। মূর্খ বালক, এই রাস্তা দিয়ে যে গেছে সে আর বেঁচে ফেরেনি। সোনিয়া এটা শুনে খুব ভয় পেয়ে যায়, কিন্তু সুরেশ বাবার কোনো কথা কানে নেয় না। বহুরূপী বাবা, আমরা আমাদের কথা বিশ্বাস করি না, রাস্তার সামনে থেকে সরে যান। সুরেশের কথা শুনে বাবা রেগে ওঠেন। মূর্খ বালক, নিজের জন্য না হলেও নিজের পত্নীর কথা একবার ভাব। আমি এখনো বলছি, চলে যা এখান থেকে, না হলে ফল খুব খারাপ হবে। কিন্তু সুরেশ বাবার কোনো কথা শুনল না, আর ও ওখান থেকে রওনা দেয়। রাত অনেক হয়ে এসেছিল, তখনও বড় রাস্তা আসেনি। শোনো, এখনো সময় আছে, আমরা ফিরে যাই। কত রাত হয়ে গেছে, এখনো বড় রাস্তা আসেনি। তুমি দেখেছিলে না, সকালে বেরোনোর সময় কালো বিড়াল পথ কেটেছিল। আর এখন সাধু বাবা কি বললে? আমার কিন্তু খুব ভয় লাগছে। কিন্তু সুরেশ কথা শোনার পাত্র নয়। ও নিজের জেদ রেখে গাড়ি চালাতে থাকে। কিছু দূর যেতেই গাড়ি বন্ধ হয়ে যায়, আর হঠাৎ করে ওদের থেমে যেতে হয়। সুরেশ ফিউল মিটারের দিকে দেখল, কিন্তু তেল তো যথেষ্ট ছিল। গভীর রাত আর জানোয়ারদের আওয়াজ, সোনিয়া খুব ভয় পেয়ে গেল। তখনই একটা ভূত গাছের ওপর থেকে ওদেরকে দেখে নেয়, আর মানুষের রূপ নিয়ে ওদের সামনে আসে। লোকটার কাছে আমাদের সাহায্য চাওয়া উচিত। আরে দাদা শুনুন, আশেপাশে কোনো গাড়ি রিপেয়ার সেন্টার আছে? আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। না বাবু, এখানে আশেপাশে কোনো গাড়ি রিপেয়ারের দোকান নেই, কিন্তু আমি গাড়ি ঠিক করতে পারি, আমি আপনাকে সাহায্য করতে পারি। তারপর লোকটি গাড়ি ঠিক করতে শুরু করে। কিছুক্ষণ পর লোকটি ভূতের রূপে চলে আসে। ওর লম্বা লম্বা চুল আর বড় বড় নখ আর ভয়ঙ্কর মুখ ছিল। ওরা দুজনই ভয় পেয়ে যায়। অনেকদিন পর এই রাস্তায় কেউ এলো, এবার আমি তোমাদের দুজনকে শান্তিতে খাবো। ওরা দুজন নিজের প্রাণ বাঁচানোর জন্য গাড়ি ছেড়ে জঙ্গলের দিকে দৌড়তে লাগলো। কত দূর যাবে তোমরা?
আজ আমার হাত থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। কিছু দূর যাবার পর জঙ্গলে একটা বাড়ি দেখতে পায়। পায়ে আঘাত লাগার কারণে সোনিয়া হাঁটতে পারছিল না ঠিক করে। তুমি আমার চিন্তা করো না, যাও এখান থেকে আর দেখো বাড়িতে কেউ আছে কিনা। তখনই ও ভূত আসে আর সোনিয়াকে টেনে নিয়ে যায় ওখান থেকে। সুরেশ দৌড়তে দৌড়তে বাড়িটার কাছে গেল। কেউ আছে এখানে? আমাদের সাহায্য করুন, তাড়াতাড়ি দরজা খুলুন, ওই ভূত আমার বউকে মেরে ফেলবে। তখনই ভেতর থেকে ওই সাধু বাইরে আসে, যাকে আসার পথে ওরা বড় রাস্তায় দেখেছিল। আপনি ঠিক বলেছিলেন, আমাদের একবার সাহায্য করুন, ওই ভূত আমার বউকে মেরে ফেলবে। এসো বালক, ভেতরে এসো, এটা সুরক্ষিত জায়গা। আমি তোমার পত্নীকে বাঁচাতে তোমাকে সাহায্য করব। বাবা তারপর কিছু মন্ত্র পড়তে লাগলো। তখনই ওই ভূত মন্ত্র শুনে বাবার কাছে চলে আসে আর ওনার পাশে বসে পড়ে। বাবা তারপর ওই ভূতকে জিজ্ঞেস করে, বল, কোথায় লুকিয়ে রেখেছিস এর পত্নীকে? না হলে আজ তুই বাঁচতে পারবি না। তোমার পত্নী আমার কাছে আছে, ওকে আজ আমি খাবো আর তোমরা সবাইও মরবে। তারপর বাবা নিজের কমণ্ডল থেকে ওই ভূতের শরীরে গঙ্গার জল ছিটাতে থাকে। গঙ্গা জল ছড়ানোর ফলে ভূতের শরীরে জ্বালা শুরু হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে এর বউয়ের কাছে নিয়ে যাচ্ছি, তুমি আমাকে মেরো না, চলো ভালো মেয়ে। একটু দূরেই ভূত সোনিয়াকে দড়ি দিয়ে একটা গাছের সাথে বেঁধে রাখে। সোনিয়াকে দেখে সুরেশ ওর কাছে ছুটে যায় আর দড়ি খুলে দেয়, কিন্তু সোনিয়া অজ্ঞান ছিল। সোনিয়াকে অজ্ঞান অবস্থায় দেখে সুরেশ ওর চোখে জল ছেটায়। তারপর সোনিয়ার জ্ঞান ফিরে আসে। বাবা তারপর ওই ভূতের ওপর গঙ্গা জল ছিটিয়ে দেয়। ওই ভূতের গায়ে গঙ্গার জলে লাগতেই জ্বলে পুড়ে যায় আর কিছুক্ষণ পরে সকাল হয়ে যায়। যাবার সময় সুরেশ বাবাকে বলে, ধন্যবাদ বাবা, আপনি আমার বউয়ের প্রাণ ফিরিয়ে দিয়েছেন, আমি আপনার এই ঋণ কোনোদিন ভুলব না। তারপর সুরেশ আর সোনিয়া নিজের গাড়িতে বসে নিজেদের বাড়ি